শুনছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত কিশোর গল্প সেই অজগর সাপটা। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। আমাদের মামার বাড়ির পুকুরটা এত বিরাট যে ছেলেবেলায় আমাদের মনে হতো সমুদ্র বুঝি এই রকম। পুকুর তো নয়, দিঘি। ওপরের জমাট গাছপালাগুলো ঝাপসা ঝাপসা দেখায়। একদিকে মামাদের বাড়ি আর একদিকে বাগদিপাড়া, তার উল্টো দিকে ডোমপাড়া। পুকুরের চতুর্থ দিকটায় আমাদের যাওয়া নিষেধ ছিল। ওদিকটায় গভীর জঙ্গল, তারই মধ্যে এক জায়গায় মুসলমানদের একটা খুব পুরনো কবরখানা। সেখানে গেলে অনেকে নাকি দিনে দুপুরেও ভয় পেয়েছে। একদিন সন্ধ্যাবেলা একটা ধপধপে সাদা কঙ্কাল নাকি ওই জঙ্গল থেকে বেরিয়ে এসে দিঘির ধারে দাঁড়িয়েছিল। আমাদের মামার বাড়ির কুকুর ভুলো সেদিকে তাড়া করে গেলে তারপর সেই কঙ্কালটা অদৃশ্য হয়ে যায়। ভুলো খুব সাহসী আর দুর্দান্ত কুকুর হলেও কিন্তু পুকুরের ওপারের ওই জঙ্গলে ঢুকতো না। ওখানে অনেক শেয়াল। সন্ধে হলেই আমরা শেয়ালের গান শুনতুম। একদিন মাঝ রাত্রে ঘুম ভেঙে শুনতে পেতুম শেয়ালগুলো যেন ডাক ছেড়ে কাঁদছে। মা বলতেন, ঘুমো ঘুমো, দিঘির জঙ্গলের কঙ্কাল কোনো শেয়ালের ঘাড় মটকাচ্ছে। আমার 11 বছর বয়সে আমি একটা রূপকথার গল্প পড়লুম। রাজকুমারকে বলা হয়েছিল পাহাড়ের উপরের ফাঁকা দুর্গটার যেখানে খুশি সে যেতে পারে, শুধু যেন দক্ষিণ দিকের ঘরের জানলাটা না খোলে। কিন্তু তবু একদিন রাজকুমার চুপি চুপি দক্ষিণ দিকে গিয়ে সেই দরজা খুলল। তারপর রাজকুমার অনেক বিপদে পড়ল, শেষ পর্যন্ত আবার উদ্ধারও পেয়ে গেল। সেই গল্প পড়ে আমার মনে হলো রাজকুমার নিষেধ শুনেও দক্ষিণ দিকে গিয়েছিলেন। তাহলে আমি বা পুকুর ধারের ওই জঙ্গলে যাব না কেন? জঙ্গলটাও তো দক্ষিণ দিকে। বৃহস্পতিবার ঘোর দুপুরবেলা আমি চুপি চুপি রওনা হলুম সেই পুকুরের দিকে। বাড়ির সবাই এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে, কেউ বা বিছানা শুয়ে বই পড়ছে। আমি পড়ার টেবিলে বই খুলে রেখে চলে এসেছি। একটু এগুতেই বাগদিপাড়ার শিবু এসে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ গো নীলুদা? আমি বললুম, দক্ষিণ দিকের জঙ্গলে। শিবু অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে আস্তে আস্তে বলল, ওখানে যে ভূত আছে, পরশুদিনও বেরিয়েছিল। আমি বললুম, ভূত আমার পুত, পেতনি আমার ঝি। রাম লক্ষ্মণ বুকে আছে, করবে আমার কি? শিবু বলল, কই তোমার বুকের রাম লক্ষ্মণ দেখি। আমি বললুম, যাকে তাকে দেখাতে নেই। শিবু বলল, আমার বুকের মধ্যে মহাদেব আছে। মহাদেব তো সব ভূতের রাজা। আমি যাব তোমার সঙ্গে? আমি বললুম, চল। শিবু বলল, দাঁড়াও নীলুদা, আমি একটা মাছ ধরা বল্লম নিয়ে আসি। আমি বললুম, দূর বোকা, ভূতকে কি বল্লম দিয়ে মারা যায় নাকি? শিবু বলল, শেয়াল তো আছে, যদি শেয়াল এসে পড়ে তাহলে বল্লম দিয়ে ভয় দেখাবো। আমি বললুম, তাহলে দুটো নিয়ে আয়। শিবু দৌড়ে দুটো বল্লম নিয়ে এলো। সে দুটো কাঁধে নিয়ে আমরা চললুম জঙ্গলের দিকে। একেবারে কোণে একটা ঝাঁকড়া তেঁতুল গাছ, সেখানে অনেক মুরগির পালক ছড়ানো। শিবু বলল, দুদিন আগেই শিয়াল এসে আমাদের বাড়ি থেকে মুরগি চুরি করেছিল, এখানে বসে বসে খেয়েছে, দেখো। আমার বাবা রাগ করে কাল এই জঙ্গলে ঢুকে দুটো শিয়াল মেরেছে। আমি বললুম, তোর বাবা এই জঙ্গলের মধ্যে ঢোকে, ভয় পায় না? শিবু বলল, আমাদের তো অনেকেই জঙ্গলে যায়, কাঠ কেটে আনে, ভূতদের সামনে আসে না, শুধু ছোটদের যাওয়া বারণ। আমি বললুম, আমরা আর ছোট নেই, 11 বছর বয়স হয়ে গেলে আর কেউ কি ছোট থাকে? তোর কত বয়স রে শিবু? আমার 10। তাহলে তুই এখন একটু ছোট আছিস, তুই ফিরে যা। শিবু বলল, বাড়ি, আমি যে তোমার সমান লম্বা, আমিও বড় হয়ে গেছি।
আমরা চুপি চুপি জঙ্গলের মধ্যে ঢুকলাম, কিন্তু খুব চুপি চুপি যাওয়ার উপায় নেই, কারণ অনেক শুকনো পাতা ছড়ানো। তার উপর দিয়ে হাঁটতে গেলে মচ মচ শব্দ হয়। জঙ্গলের ভিতরটা যেন অন্ধকার আর অন্ধকার। মাঝে মাঝে গাছের ফাঁক দিয়ে রোদ এসে পড়ে মাটিতে। সাদা কালোর ছবি হয়ে গেছে অনেক রকম। আরও খানিকটা এগিয়ে আমরা একটাও শেয়াল দেখতে পেলুম না। সেই সাদা কঙ্কালটাকেও দেখতে পেলুম না। তবে দেখতে পেলুম কয়েকটা ভাঙা হাঁড়ি, ইট দিয়ে তৈরি করা একটা উনুন। সেখানে কিছুদিন আগে রান্না হয়েছে মনে হলো। বনের মধ্যে পিকনিক হয় বলে জানতাম। তাহলে এখানে কি ভূতেরা বনভোজন করেছে নাকি? আমি জিজ্ঞাসা করলুম, হ্যাঁ রে শিবু, ভূতেরই কি রান্না করে খায়, নাকি তারা কাঁচা খায় সব জিনিস? শিবু আমার চেয়ে অনেক কিছুই বেশি জানে। সে বলল, ও নীলুদা, তুমি এটাও জানো না? ভূতেরা আগুন জ্বালাতে পারে না, তারা আগুন দেখলেই ভয় পায়। আমি বললুম, তাহলে এখানে রান্না করেছে কে? শিবু বলল, শুনেছি তো চোর ডাকাতরা নাকি মাঝে মাঝে জঙ্গলে লুকিয়ে থাকে, তারাই হয়তো রান্না বান্না করে খেয়েছে। আমি বললুম, এখন যদি ডাকাতরা থাকে এই জঙ্গলে, যদি আমাদের ধরে? শিবু বলল, দিনের বেলা আবার ডাকাত থাকে নাকি? তুমি জানোও না, দিনের বেলা ডাকাতরা সব এমনি মানুষের মতোই হয়ে যায়, রাত্রির বেলায় শুধু তারা ডাকাত হয়। আমি বললুম, তুই এত সব জানলি কি করে শিবু? শিবু বলল, আমার মেজ কাকাই তো ডাকাত ছিল, তাকে দেখেছি তো। আমি বললুম, সেই মেজ কাকা এখন কোথায়? শিবু বলল, জেলখানায়। আমি বললুম, যাক, বাঁচা গেছে। আরও খানিকটা এগিয়ে আমরা এসে পড়লুম একটা ফাঁকা জায়গায়। এখানে সেই মুসলমানদের কবরখানা। কবে যে এখানে কবর দেওয়া হতো কেউ জানে না। এখন আর এখানে কেউ কবর দিতে আসে না। পুরনো কবরগুলোর ওপর বড় বড় ঘাস জন্মে গেছে। এই জায়গায় এসেই আমার একটু গা ছমছম হতে লাগলো। যদিও সাদা কঙ্কাল টঙ্কাল কিছু নেই, ডাকাত বা শেয়ালও আমাদের চোখে পড়েনি। তাই মনে হচ্ছে যেন আজকের মতন যথেষ্ট হয়েছে, এবার ফিরে গেলেই হয়। কিন্তু আমি আগে ফিরে যাওয়ার কথা বললে শিবু যদি ভাবে আমি ভয় পেয়েছি, তাই আমি চুপ করেই রইল। শিবু বলল, ঠিক এই জায়গাটাতেই সেই অজগর সাপটাকে মেরেছিল। আমি চমকে উঠে বললাম, হ্যাঁ, কোন অজগর সাপ? সে বলল, মস্ত বড় একটা অজগর সাপ, গাছের গুড়ির মতন মোটা। আমার সেই যে মেজ কাকা ডাকাত হয়ে গিয়েছিল, সেই মেরেছিল এইখানটায়। আমি বললুম, তুই কি করে জানলি? শিবু বললে, আমি দেখেছিলুম তো। তুই দেখেছিলি? তুই এই জঙ্গলে আগে এসেছিলি? শিবু বলল, হ্যাঁ, এসেছিলুম। আমি বললুম, সে কথা আগে বলিসনি কেন, মিথ্যুক কোথাকার? শিবু বলল, আমি তো নিজে আসিনি, তখন আমি অনেক ছোট ছিলাম, আমার ঠাকুরদা আমায় কাঁধে করে নিয়ে এসেছিল। আমি বললুম, সত্যি অজগর সাপ ছিল? সে বললে, হ্যাঁ, এই কবরখানা থেকে বেরিয়ে এসেছিল, এত বড় বড় চোখ জল জল করছিল। আমি বললুম, তারপর? সে বললে, আমার বাবা কাকারা ও ঠাকুরদা মিলে বল্লম দিয়ে গেঁথে গেঁথে মেরে ফেললো সাপটাকে। তারপর শুকনো পাতা জড়ো করে পুড়িয়ে ফেলা হলো। জানো তো, সাপকে একদম পুড়িয়ে না ফেললে আবার বেঁচে ওঠে। শিবু এই কথা বলতে বলতেই একটা অদ্ভুত কাণ্ড হলো। আমরা যেখানে দাঁড়িয়ে তার কাছেই এক গাদা শুকনো পাতা জড়ো হয়ে আছে, তার মধ্যে সরসর শব্দ হলো, যেন সেই পাতার স্তূপ ভেদ করে কিছু একটা বেরিয়ে আসতে চাইছে। আমি শিবুর দিকে তাকাতেই শিবু আমার হাত ধরে বলল, সরে এসো নীলুদা, সরে এসো। তারপর বলল, বোধহয় আর একটা সাপ। সাপের নাম শুনে আমার যত ভয় হয়, শিবুর কিন্তু ততটা হলো না। এই বয়সেও ও দু একটা সাপ মেরেছে। এক দৃষ্টে সেই পাতার স্তূপটার দিকে আমরা তাকিয়ে রইলুম। তবে শুধু শব্দই হতে লাগলো, কিছু বেরিয়ে এলো না। শিবু ওর বল্লম দিয়ে পাতার মধ্যে খোঁচা মারল, তখন শোনা গেল দুবার ফোঁস ফোঁস শব্দ। শিবু তার বল্লম তুলে চেঁচিয়ে বলল, তুমিও মারো নীলুদা, জোরে জোরে মারো।
এবার আমিও বল্লম দিয়ে খোঁচাতে লাগলাম সে পাতার মধ্যে, কিন্তু বল্লমে কিছু ঠেকলো না, সাপও বেরিয়ে এলো না। শিবু বললে, পালাবে কোথায়, মারবই বেটাকে। বল্লমটা আঁচড়ে সে পাতার স্তূপটা ভেঙে দিতে লাগলো। সব পাতা ছড়িয়ে গেল, কিন্তু সাপটাকে কিন্তু দেখা গেল না। শিবু বলল, গেল কোথায়, এখানে তো কোনো গর্তও নেই। আমি বললুম, ফোঁস শব্দ শুনলুম যে। শিবু বলল, নিশ্চয় সাপ আছে এখানে, আর কিসে এরকম শব্দ করবে। সমস্ত পাতা সরিয়ে দেখা গেল, কিন্তু সাপের কোনো চিহ্ন নেই, কাছাকাছি কোনো গর্তও নেই যে পালিয়ে যাবে। এবারে শিবুর মুখখানা কীরকম যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, এই রে সর্বনাশ। আমি বললুম, কি হলো রে শিবু? শিবু বলল, ব্যাপার বুঝলে না নীলুদা, সেই অজগর সাপটা ভূত হয়ে এখান থেকে বেরিয়ে এসছে, তাই ওকে আমরা দেখতে পেলুম না। আমি বললাম, কি বলছিস রে শিবু? শিবু বললে, আমি ঠিকই বলছি। অমনি বনের সমস্ত শুকনো পাতায় সর সর শব্দ হতে লাগলো, আর গাছগুলো থেকেও আওয়াজ বেরোলো, তেমন ফোঁস ফোঁস শব্দ। দৌড় শুরু করে শিবু চেঁচিয়ে বলল, নীলুদা পালাও, নীলুদা, নীলুদা পালাও। তারপর আমিও ছুট লাগালুম প্রাণপণে। ঠিক মনে হতে লাগলো ফোঁস ফোঁস শব্দ তেড়ে আসছে আমাদের দিকে। একেবারে সেই বড় তেঁতুল গাছটা পার হয়ে আমি আর শিবু থামলুম। হাঁপাতে হাঁপাতে শিবু বলল, বাবা, খুব জোর বেঁচে গেছি, আর কোনোদিন দুপুরে জঙ্গলে যাচ্ছি না। আমি কোনো কথা বলতে পারলাম না। তখনও বুকের মধ্যে দমাস দমাস শব্দ হচ্ছে। শুধু কারুকে যদি বলি আমরা একটা অজগর সাপের ভূতের পাল্লায় পড়েছিলুম, কেউ বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করবে না, কেউ না। শুনলেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত সেই অজগর সাপটি। গল্প পাঠে আমি পার্থপাল চৌধুরী। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, কমেন্টসে আপনাদের মতামত জানাবেন, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর অবশ্যই ভালো লাগলে গল্পটি প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।